বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবার চীনের সাথে এক হয়ে ইরানকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে ধ্বংস করে দিবে। আয়াতুল্লাহ খামেনিকে ১২ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বললেন চীন। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থী সেগুরো। জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই নতুন এই তথ্য জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। সাক্ষাৎকারের কিছু অংশ গতকাল রোববার প্রচারিত হয়। ট্রাম্প বলেন, হ্যাঁ, তিনি শি জিনপিং বছরের শেষ নাগাদ হোয়াইট হাউসে আসছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের হিসেবে আমাদের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার। ২০২৬ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের কয়েক মাস পরেই শি জিনপিং ফিরতি সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার দুই নেতার মধ্যে এক দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে বাণিজ্য সংঘাত ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমরা দুজনেই বুঝি এই সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থী সেগুরো। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিশাল জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সেগুরোর জয়কে মধ্যপন্থী ও গণতান্ত্রিক শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। রোববার ৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। ৯৯%-এরও বেশি ভোট গণনার পর দেখা গেছে ৬৩ বছর বয়সী সেগুরো প্রায় ৬৬.৮% ভোট পেয়েছেন। অন্যদিকে ভেন্তুরার ঝুলিতে পড়েছে মাত্র ৩৩.২% ভোট। এই জয়ের মাধ্যমে সেগুরো আগামী ৫ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটি প্রথম কোনো নির্বাচন যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০% ভোট না পাওয়ায় এই রান অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়। জাপানের নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়। জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানাই তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে সংগৃহীত ফলাফল অনুযায়ী রোববার ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির এলডিপি এরই মধ্যে ৩৫২টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। যদিও এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের তাকাইচি বলেন, আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের উপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব। সানাই তাকাইচি ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয় হলেও গত ৭ দশকের অধিকাংশ সময় জাপানের ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে বেশ চাপে ছিল। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র ৩ মাস পরেই তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি দলীয় নেতা হওয়ার মাত্র ৪ মাস পরেই জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই এই নির্বাচন ডাকেন। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। নিরস্ত্রীকরণের প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা গাজায় তাদের অস্ত্র সমর্পণ বা বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়ার আহ্বানও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিগুলোর বিরুদ্ধে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। হামাসের সাবেক প্রধান
এবং বর্তমানে সংগঠনটির প্রবাস শাখার প্রধান খালেদ মিশাল রোববার ৮ ফেব্রুয়ারি দোহায় আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় সশস্ত্র প্রতিরোধকে অপরাধ হিসেবে গণ্য করা এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রচেষ্টা অগ্রহণযোগ্য। খালেদ মিশাল বলেন, প্রতিরোধ আন্দোলন এর অস্ত্র এবং যারা এটি পরিচালনা করেছে তাদের অপরাধী হিসেবে গণ্য করা এমন কিছু যা আমাদের গ্রহণ করা উচিত নয়। তিনি আরও বলেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ জারি থাকবে। দখলদারদের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ একটি অধিকার, এজন্য বিভিন্ন জাতি গর্ববোধ করে।